এই জায়গাটা তোমরা দেখো, শুধু দেখতে পাচ্ছ? দেখো পুরো মাথার উপরে পাহাড়। বাবারে, চলো। দেখো যে কোনো সময় ধস নিয়ে নিতে পারে, আমার দেখেই ভয় লাগছে। ধুলো উঠছে, দেখো প্রচন্ড হাওয়া চলছে এই জায়গাটা। বন্ধু এই দিকটা কি লাগছে দেখো। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম মারফা। এখন ঘড়িতে বাজে 8:05। তো তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার নেপাল সিরিজের নতুন একটা এপিসোডে। আর বন্ধু এই যে মারফা জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ খুবই সুন্দর, কিন্তু এখানে প্রচন্ড ঠান্ডা। মানে কালকে -2-3 পর্যন্ত টেম্পারেচার ডাউন হয়ে গেছিল। তো প্রচন্ড ঠান্ডা ছিল কালকে, এখনো পর্যন্ত প্রচন্ড ঠান্ডা। বাইরে বেরোয়নি, তো এখান থেকেই বসে ব্লগটা আজকে শুরু করছি। তো কালকে তো তোমরা দেখলে আমরা কিভাবে অফরোড করে পৌঁছেছিলাম মারফাতে, তারপর আবার মারফা থেকে গিয়েছিলাম মুক্তিনাথ। তো যারা আগের এপিসোডটা দেখোনি, তো তোমরা প্লে লিস্টে গিয়ে ওটা দেখে নিতে পারো, খুবই ভালো লাগবে। তো আজকে কিন্তু আমাদের জার্নিটা অনেক লম্বা হতে চলেছে। তো আজকে আমরা মারফা থেকে যাব নারায়ণঘাট। আজকেরও কিন্তু জার্নিটা আমাদের হতে চলেছে কিন্তু প্রচণ্ড অ্যাডভেঞ্চার, কেন আমরা যেই অফরোড রাস্তা দিয়ে এখানে এসে পৌঁছেছিলাম, আমাদেরকে আবার সেই রাস্তা দিয়েই ফিরে যেতে হবে। তো প্রায় আমাদের সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। তো আমরা জাস্ট জিনিসপত্রগুলো গুছিয়ে রাইডিং গিয়ার্সটা পরবো আর ব্রেকফাস্ট সেরে তারপর আবার এখান থেকে আমরা কন্টিনিউ রাইডটা শুরু করব। আর আমরা রেডি হয়ে চলে এসেছি হোটেলের ছাদে। আর এই দেখো আমার বাইকটা ছিল এই যে এইখানে। আর জাস্ট ছাদ থেকে ভিউটা দেখো পুরো হোটেলের চারপাশের, মানে দারুণ এই জায়গাটা। তো এই হোটেলের আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। এই হচ্ছে হোটেলের নাম আর এই যে ফোন নাম্বার, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তো আমরা নিচে গিয়ে ব্রেকফাস্ট করব আর বাইকটা লোড করব, দেন বেরিয়ে যাব। তো আমরা এখন চলে এসেছি নিচে, ওই দেখতে পাচ্ছ আমাদের বাইক। তো বাইকটাকে একটু কোল্ড স্টার্ট করতে হবে। তো সারা রাত প্রচণ্ড ঠান্ডা ছিল, তো জানি না স্টার্ট নেবে কিনা। তো চলো দেখি, স্টার্টটা আগে করে নিই, তারপর বাইকটা লোড করব। তো এইভাবে স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিই, তো যাতে ইঞ্জিনটা একটু গরম হয়ে যায়। তো আমার পেছনেই দেখতে পাচ্ছ আপেল গাছ। তো এখন 1-2 ছোট ছোট আপেল হয়ে আছে দেখতে পাচ্ছি। তো জানি না এখানে আপেল হওয়ার সময় কখন। তো এই যে পেছনে দেখছো আমাদের হোটেল, আর হোটেলের সামনেই এই যে আপেল বাগান। এই দেখো 1-2 আপেল হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট 1-2 আপেল হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ আপেল বাগান পুরো সামনেই, পুরোটা এই যে জাস্ট হোটেলের সামনেই আপেল বাগান। তো দেখতে পাচ্ছ আমাদের হোটেলের পেছন দিয়েই বরফাবৃত পাহাড়, আর তার পেছন দিয়ে উঠছে সূর্য। অসাধারণ লাগছে দেখতে কিন্তু। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের চলে এসেছে ব্রেকফাস্ট, ব্রেড আর অমলেট। চলো তাড়াতাড়ি এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই। তো ঘড়িতে বাজে এখন 10:57। তো আমরা হোটেল থেকে বেরোচ্ছি, আসো।
বাই বাই মারফা। তো দেখতেই পাচ্ছ এই সাইড আর এই সাইড দুটো সাইডেই আপেল বাগান। তো এক দুটো আপেল আছে, তো এটা আপেল হওয়ার সিজন নয়। তো এখানের লোক বলছে যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আপেল হওয়া, গাছে এই যে পাতা হয়ে তারপর আপেল হওয়া শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। তো আমাদের হোটেল থেকে নারায়ণঘাটের ডিস্টেন্স 283 কিলোমিটার আর টাইম লাগবে 12 ঘন্টা। এই দেখো এখানে ব্ল্যাক আইস হয়ে গেছে, এই দেখো রাস্তার উপরে, এই দেখো রাস্তার উপরে পুরো আইস জমে গেছে। একটু সাবধানে চালিয়ে নিয়ে যেতে হবে। তো চলো আস্তে আস্তে যাই, আমাদেরকে আবার সেম অফ রোড দিয়ে বাইক চালিয়ে আবার বাড়ি ফিরতে হবে। চলো এই দেখো কত বড় একটা চামড়ি গরু। দেখো এখান দিয়ে সূর্য উঠছে আর সবুজ সবুজ গাছগুলো পাহাড়ের গায়ে কত সুন্দর লাগছে। দেখো পুরো গ্রিন লাগছে, দেখো পুরো গ্রিন। যাওয়ার সময় এরকম ভিউ পাবো ভেবে দেখিনি। আমার বাঁ দিকটা পুরো, এদিকটা দেখো পুরো বরফাবৃত পাহাড় আর এদিকটা পুরো গ্রিনারিতে ভরা, আর নিচে কালীগঙ্গা রিভার। তো এইসব ভিউ, এইসব জায়গা খুবই মিস করব। তো আর হয়তো 2-3 ঘন্টা পর এই ভিউটা আমরা পাবো না। তো লাস্ট আমরা দেখে নিচ্ছি এই ভিউ। আর বন্ধু এই জায়গাটা দেখো, পুরো দুটো সাইডে দেখো একই রকম গাছ, পুরো গ্রিনারিতে ভরা রাস্তা। আর ভালো রাস্তা হয়তো পাবো না, কিছুটা গেলেই আবার ঘাসা চেকপোস্ট। তো ঘাসা চেকপোস্টটা পার হয়ে যাওয়ার পরেই আমাদের আবার সেই অফরোড শুরু। তো জানি না নারায়ণঘাট পৌঁছাবো কটার সময়। তো এই যে আমাদের আবার অফরোড রাস্তা শুরু হয়ে গেল। প্রায় আমাদের 60-65 কিলোমিটার রাস্তা এরকম অফরোড দিয়ে আবার যেতে হবে নিচে। বন্ধু এই দিকটা কি লাগছে দেখো, সত্যি বন্ধু আমরা যখন নিচের থেকে উপরের দিকে উঠি তখন একরকম ভিউ দেখেছিলাম, আর উপর থেকে যখন এখন নিচে নামছি তো এখন জাস্ট আলাদাই ভিউ। তো বন্ধু দেখো সামনের দিকটা দেখো, শুধু ভিউটা তো অসাধারণ অবশ্যই, তো তাতে কোনো ডাউট নেই। তো বন্ধু সামনে দেখো ভিউটা, আর তার সাথে দেখো ধুলো উঠছে, দেখো প্রচণ্ড হাওয়া চলছে এই জায়গাটা। সামনে দেখো ধুলোটা উঠছে কেমন, ওই দেখো পুরো ধুলোতে সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখানটায় দেখো, এখানটা প্রচণ্ড কিন্তু ডাউন। এইসব জায়গাগুলো কিন্তু খুব সাবধানে নামতে হবে। দেখো পাথর ওপর থেকে রাস্তার মাঝে চলে এসেছে দেখো। আর এই জায়গাটা দেখো পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে। এই জায়গাটা সাবধানে না এলে কিন্তু তোমরা স্কিড করে পড়ে যেতে পারো। আমরা পুরোটাই এখন ঘুরে ঘুরে ডাউন হিল যাচ্ছি। তো ডাউন হিল যখন যাবে দুধ দিয়ে টার্নিং করতে হবে, কেন সামনে দিয়ে যদি হঠাৎ করে কোনো গাড়ি চলে আসে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। তো বন্ধু এই জায়গাটা দেখো, তো এই জায়গা, এইসব জায়গার উপর দিয়ে কিন্তু আমরা উঠে গিয়েছিলাম। তো এখন আমরা নিচে নামছি দেখো। তো নিচে নামাটাও খুবই রিস্কি। আর এই যে দেখো পাথরগুলো কিন্তু, ছোট ছোট পাথরগুলো কিন্তু প্রচুর স্লিপারি হয়ে গেছে, আর তার মাঝখান দিয়ে আবার জলও নামছে দেখো। তো এইসব রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় গিয়েছি, খুবই রিস্কি রাস্তা দেখো, প্রচণ্ড আবার জলও যাচ্ছে দেখো। জাস্ট কিছুক্ষণ পরেই আমরা ঘাসাতে এন্টার করব, আর ঘাসা চেকপোস্টটা ক্রস করার পরেই আমাদের তুখুড় অফরোড আবার শুরু হয়ে যাবে। তো সেই জায়গাগুলো তোমরা দেখতে পাবে, যে জায়গাগুলো দিয়ে আমি এসেছি। তো যারা আমার আগের ব্লগ দেখোনি তো তো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো যে আমি কিভাবে বেনি থেকে মারফাতে পৌঁছেছিলাম।
তো এই জায়গাগুলো দেখছো, দেখো দেখো যে কোনো সময় ধস নিয়ে নিতে পারে, আমার দেখেই ভয় লাগছে। তো চলো আমরা আস্তে আস্তে নেমে যাই। তো আমাদের অলরেডি খারাপ রাস্তা শুরু হয়েই গেছে, দেখতে পাচ্ছ। তো রাস্তা বলে কিছু নেই, পুরো রাস্তাটা দেখো নুড়ি পাথরে একদম ভর্তি, জাস্ট চাকাগুলো বারবার স্কিড করছে। তো আমাদের এই অফরোডটা প্রায় 60 কিলোমিটারের মতো করতে হবে। তোমরা ভাবো যে অফরোডটা করতেই প্রায় আমাদের 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যেতে পারে। আর দেখছো রাস্তার উপরে সব নুড়ি পাথরগুলো চলে এসেছে পুরো, দেখো প্রচণ্ড ডেঞ্জারাস রাস্তা। এইখানে তো দাঁড়ানো একদমই উচিত নয় পুরোটাই। আর দেখো সামনের দিক থেকে ধুলো উঠছে, দেখো প্রচণ্ড ধুলো উঠছে সামনের দিক থেকে। তো সামনে দেখতে পাচ্ছ এইখান দিয়ে আমাদেরকে রাস্তাটা ঘুরে যেতে হবে। দেখো বন্ধু, তোমরা দূর থেকে দেখলে বুঝতে পারবে যে এখানটা রাস্তা আছে। তো চলো, সত্যি কথা বলতে খুবই ডেঞ্জারাস আর খুবই ভয়ানক রাস্তা বন্ধু। দেখো এই জায়গাটা তোমরা দেখো, শুধু দেখতে পাচ্ছ, দেখো পুরো মাথার উপরে পাহাড় আর নিচে দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ পুরোটাই। দেখো এখানে পুরো রাস্তাটাই একদম মাথার উপরে পাহাড়। পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছ, পুরোটাই একদম দেখো। আর এদিকটাতে বাঁ দিকটাতে তো পুরো গভীর খাদ। আর বন্ধু এখানটা দাঁড়িয়ে পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য। এই যে সেই রাস্তা যেখানটায় ওই যে একটা মানুষ হাঁটছে, কিন্তু এতটাই দূরে দেখা যাচ্ছে না। তো এই যে সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম যাওয়ার দিনে। তো এখানে প্রায় এতটা পরিমাণে জল আছে, তো পুরো বাইকের আমার চাকাটা পুরো ডুবে যায়, মানে আমার পুরো স্যাডেল ব্যাগের নিচে জল লেগে যায়। আর এই যে জায়গাটা দেখছো বন্ধু, এই জায়গাটায় তোমরা যখন আসবে কোনো সময়ের জন্য হেলমেটের কাঁচ খুলে আসবে না, কেন ছোট ছোট কাঁচের মতো এক ধরনের কি জিনিস বলতে পারবো না, তো পুরো চারপাশে উঠছে। তো সেটা তো তোমরা চোখে ছাড়া দেখতে পাবে না, ক্যামেরায় ওটা বোঝা যাবে না। তো প্রচুর পরিমাণে এক ধরনের কাঁচের মতো, সম্ভবত হয়তো হবে পাহাড়ের কোনো ওই গুঁড়োগুলো হবে। তো পুরো চারপাশে সবসময় উঠছে। যদি হেলমেট যদি কাঁচ খুলে রাখো, তো চোখে পড়লে একদম চোখের বারোটা কিন্তু বেজে যাবে। দেখো এখানটা দিয়ে কেমনভাবে জল পড়ে পড়ে গিয়ে এই রাস্তাটা এই অবস্থা হয়ে গেছে। তো চলো, জানি না, আমার তো এই জায়গাটা দেখলেই সব থেকে বেশি ভয় লাগে। তো হ্যাঁ, অনেকটাই হয়তো খারাপ রাস্তাতে আমরা এসেছি, কিন্তু আমার কাছে এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি ভয়ানক। আমি তো সেটাই ভাবছি, তো এই জায়গাটা পার হব কিভাবে। কোনি, আমি এখানটা দাঁড়াচ্ছি, তুমি হেঁটে পার হতে পারবে সাইড দিয়ে? হ্যাঁ পার হতে পারবে? তাহলে চলো নামো। এখানটায় বসিয়ে নিয়ে যাওয়াটা একটু বেশি রিস্কি হবে। তো দেখতে পাচ্ছ আমি ওকে নামিয়ে দিয়েছি। তো প্রচণ্ড গর্ত এই জায়গাটা, রাস্তাটা। তো চলো আমরা এবার এখান থেকে পার হব। তো চলো, আমার তো এই জায়গাটা দেখে ভীষণ ভয় লাগে। তো চলো। ও পুরো আমার জুতোটা তো সব ভিজে গেল একদম। ও পুরো সব ভিজে গেল আমার। তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো পুরো প্যান্ট ট্যান্ট সব ভিজে গিয়েছে, পুরোই ভিজে গেছি। হ্যাঁ, তো চলো, আমরা এবার এখান থেকে পার হব।
তো দেখো বন্ধু এই জায়গাটা কেমন দেখতে লাগছে। তো এই যে জলটা, তো এখানটা খুব একটু রিক্সি, কেন উপর দিয়ে পুরো জলটা গড়িয়েছে, এখানে স্টোর হয়ে যাচ্ছে। তো চলো এখান থেকে এই ভ্যালিটা কেমন লাগছে দেখো, কত বড় বড় পাহাড়। বন্ধু এখানে কিন্তু সব চাষবাস হয়, এই যে দেখছো এগুলো কিন্তু ছোট ছোট জমিন করা আছে, এগুলো কিন্তু চাষ হয়। তো এই একটা জায়গা দেখো বন্ধু, তো এটা তো ওঠার থেকে নামার বেশি রিক্স। তো দেখো পুরো এই জায়গাটা জলে ভরে আছে, আর এখানে বুঝতেও পারবে না যে জল কতটা ভেতরে ডিপ, পুরো স্ল্যাশি রোড। তো এই যে ডান দিকে দেখতে পাচ্ছ রূপসী ওয়াটারফল। ও এই যে ডান দিকে ভীষণ বড় এটা ওয়াটারফল একটা, তো দেখতে পাচ্ছ এই যে। আর এই জায়গাটা দেখেছো, বাবা রে বন্ধু, দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি তাতোপানি। আর এখান থেকে রাস্তা হয়তো খারাপ আছে, খুব বেশি খারাপ নেই, এই যেরকম হালকা খারাপ আছে, তো এটা কোনো ব্যাপার না। আর একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ন্যাচারাল হট স্প্রিং। তো জাস্ট এই মোড়টা ঘুরে কিছুটা গেলেই, তো এবার এরকমই খারাপ রাস্তা পড়বে, আর খুব বেশি খারাপ রাস্তা নয়। এই যে সামনে দেখতে পাচ্ছ এইখানটা একটু খারাপ আছে গো। হ্যাঁ, আরে এই বাইকগুলো দেখো, এই বাইকগুলো কোনো ব্যাপারই না। এই দেখো এই বাইকগুলো কি সুন্দর উঠে যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে তাতোপানি ন্যাচারাল হট স্প্রিং, আর এখানে দেখো রিল বানাচ্ছে, নাচছে দেখো রিল বানাচ্ছে দেখো। তো দেখতে পাচ্ছ কেমন পুরো নিচে ডাউন, তো লরিটা উঠছে দেখো। তো এখানটা রাস্তাটা ন্যারোর জন্য আমি দাঁড়িয়ে গেলাম। তো পাহাড়ে একটা নিয়ম আছে, যে আগে উঠবে তো তাকে ছেড়ে দিতে হবে। তো আমরা এই পাহাড়টা ক্রস করে গেলেই আমরা নিচে নেমে যাব, আর নিচে নেমে গেলেই বেনি। চলো এই জায়গাটা তো দেখতে পাচ্ছ কেমন, এই দেখো। আর বাঁদিকে তোমরা দেখলে যে আমরা বাইক নিয়ে উঠতে পারছি না, হেঁটে উঠছে দেখো, এত পিঠে বোঝা নিয়ে। ভাবো কত এদের পায়ের জোর আর কত এনার্জি। তো এই জায়গাটায় দেখো পুরো রাস্তাটা একবারে কি অবস্থা, বাবারে। চলো পুরো খারাপ অবস্থা একদম। দেখতে পাচ্ছ আমরা অনেকটা অফরোড করার পর ফাইনালি ভালো রাস্তায় এসে উঠলাম। তো এই দেখো বন্ধু, এই যে বাঁদিকে হোটেল রিভার সাইড, তো এই হোটেলটাই আমরা যাওয়ার দিনে এখানটাই আমরা স্টে করেছিলাম। তো ফাইনালি আমরা এখন ঢুকে গেছি বেনিতে। তো দেখতে পাচ্ছ বেনি বাজারেই আমরা পেট্রোল পাম্প পেয়ে গেছি। তো আমার পেট্রোলটা কমও ছিল, ভাবলাম না পেট্রোলটা ভরিয়ে নিই। তো চলো এখানটায় পেট্রোলটা ভরিয়ে নিই। তো এখানে 500 টাকার তেল ভরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বেনি বাজার, দেখতে পাচ্ছ। তো বেনি বাজারে ঢুকেই আমরা পেট্রোল নিয়ে নিলাম। তোমরা চাইলে এখান থেকেও পেট্রোলটা ভরিয়ে নিতে পারো। তো আমি জানতাম না যাওয়ার সময় যে এখানে পেট্রোল পাওয়া যায়। তো আর তো কোনো চিন্তাই নেই, তোমাদেরকে পোখরা থেকে পেট্রোল ভরিয়ে আনার দরকার নেই। তো তোমরা বেনিতেও পেট্রোল পেয়ে যাবে। বেনি থেকে জাস্ট কিছুটা আসার পরেই আবার সেই আমাদের খারাপ রাস্তা শুরু। আর এখানটায় বাঁ দিকটায় দেখতে পাচ্ছ পুরো ধস নিয়েছে, আর বড় বড় পাথরগুলো পুরো রাস্তার মাঝখান পর্যন্ত চলে এসেছে।
আর সামনের দিকটা থেকে দেখতে পাচ্ছ একটা গাড়ি আসছে প্রচণ্ড ধুলো উড়িয়ে, যার জন্য আমরা এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম। প্রায় 22 কিলোমিটার আমাদেরকে এইরকম খারাপ রাস্তা দিয়ে যেতে হবে। আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা সাসপেনশন ব্রিজ, আর ডান দিকে বয়ে চলেছে কালীগঙ্গা রিভার। সামনের দিকটায় দেখো প্রচন্ড জোরে হাওয়া চলছে আর তার সাথে প্রচন্ড ধুলো উড়ছে। আর এই খারাপ রাস্তা শেষ করলেই আমরা পৌঁছে যাব মুগলিং এ। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধু, এই জায়গাটার নাম হচ্ছে মুগলিং। তো এই মুগলিং থেকে এবার আমরা পুরোটাই রাস্তা ভালো পাবো একদম পোখরা পর্যন্ত। সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, খিদেও লেগে গেছে, তো এইখানেই কোথাও একটা দাঁড়াবো। তো ঘড়িতে বাজে এখন 2:15। মুগলিংটা পেরিয়ে এসে এই যে হাই রোডের সাইডে দাঁড়িয়েছি। এই যে পেছনে আমাদের বাইক। তো প্রচণ্ড খিদে লেগে গেছিলো, তো সেই যে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তো তারপর আর কিছু খাওয়া হয়নি। তো সেই যে কেক নিয়েছিলাম পোখরাতে, তো সেটা এখন কাজে লেগে যাচ্ছে। তো আমরা এখন এই কেক আর একটু জল খেয়েই তারপর বেরিয়ে যাবো। এখানে কোথাও আর হোটেল নেই। তো চলো, এখনও আমাদেরকে অনেকটাই রাইড করতে হবে। আর এখান পর্যন্ত যে এলাম প্রচণ্ড খারাপ রাস্তা, তো তোমরা তো দেখলে। তো এরপর আর পোখরা পর্যন্ত খারাপ রাস্তা নেই। তো পোখরার পর থেকে কিন্তু আমরা আবার কিছুটা রাস্তা খারাপ পাবো। কেমন লাগছে গো? টেস্ট ভালো? টেস্ট ভালো? চলো এখানে কেক আর জল খেয়ে তারপর রাইডটা কন্টিনিউ করবো। আমার 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে নিলাম। তো এবার আমরা রাইডটা আবার কন্টিনিউ করব। তো এখান থেকে খুসমার ডিস্টেন্স 14 কিলোমিটার, এখান থেকে পোখরার ডিস্টেন্স 67 কিলোমিটার। আর আমাদের হোটেলের ডিস্টেন্স মানে নারায়ণঘাট 206 কিলোমিটার। তো চলো আমরা এবার তো পুরো ভালো রাস্তাই পাবো, আর কোনো টেনশন নেই। তো ফাইনালি আমরা কুসমাতে এন্টার করে গেলাম। তো বন্ধু এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটাতেই আমাদের যাওয়ার দিনে 1000 টাকা ফাইন করেছিল। এই জায়গাটার নামটা আমার খেয়াল নেই। তো ঘড়িতে বাজে এখন 4:41। তো দেখতে পাচ্ছ সন্ধে হয়েই আসছে। ওই দেখো সামনের দিকটা পুরো পাহাড়ের পেছনটা অরেঞ্জ হয়ে গেছে। চলো আগে গিয়ে কোথাও পেট্রোল পাম্প দেখে ট্যাঙ্কটা ফুল করে নিয়ে তারপর আবার রাইডটা কন্টিনিউ করব। পোখরাতে ঢোকার পর প্রচণ্ড জ্যাম লেগে গেছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম লেগে গেছে। তো আমরা এখনও পুরোপুরি শহরের ভেতরে ঢুকিনি, তো ঢুকলে আরও বেশি জ্যাম পাবো। এখানে একটা পেট্রোল পাম্প দেখেছি, জানি না ইন্ডিয়ান টাকা নেবে কিনা, তো দেখি নেয় কিনা। इंडियन पैसे चल जाएगा? हाँ नया है तो चलेगा, फटा हुआ नहीं चलेगा। हाँ न्यू है तो चलेगा न्यू। हाँ वो 500 का, 500 का। 500 का जो फाटेगा लिखा हुआ नहीं चलेगा। नहीं फ्रेश है। फ्रेश तो चलेगा। ठीक है कितना 100 का कितना होता है? 100 का 160। अच्छा ठीक है इधर हो जाएगा। ठीक है। তো এখানে আমি 800 টাকার তেল ভরিয়ে নিলাম। তো আমার কাছে তো নেপালি টাকা শেষ হয়ে গেছিলো, তো আমি ইন্ডিয়ান 500 টাকা দিলাম। তো আমাকে 800 টাকার তেল দিল 160 টাকার হিসাবে। তো দেখতে পাচ্ছ আমাদের আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। জাস্ট পোখরাটা পার করলেই এরকম বেশ কিছুটা আমরা খারাপ রাস্তা পাবো। তো তারপর আবার ভালো রাস্তা আছে। তো এটাও খুবই খারাপ রাস্তা, তো এখানে জ্যাম লেগে গেলে সব থেকে বড়ো বিপদ হয়ে যাবে। তো আমরা যাওয়ার দিনে দেখেছিলাম এই রাস্তাতে প্রচণ্ড ধুলা উঠছিল, তো আজকে দেখছি পুরো রাস্তাটায় জল দিয়ে একদম দেখো কি অবস্থা করে দিয়েছে। দেখো 1 হাঁটু করে জল জমে গেছে রাস্তাতে।
তো এই রাস্তাটা আমাদের পার করতে অনেকটাই সময় লেগে যাবে, প্রচণ্ড খারাপ রাস্তা। আর জল দিয়ে দেওয়ার পর পুরো রাস্তাটা স্লিপারি হয়ে গেছে, পুরো এই রাস্তাটা একদম ধুলোয় ভর্তি। মানে এত দূর পাহাড়ে গাড়ি চালিয়ে যেই না কষ্টটা হলো, পোখরা থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ। তো দেখতেই পাচ্ছ, জানি না এই রাস্তাটা কখন শেষ হবে। তো এই রাস্তাটাতে গাড়ি চালাতে কেন কষ্ট হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো এই রাস্তাতে গাড়ি চালাতে কেন কষ্ট হচ্ছে তোমাদেরকে একটু বলি। তো যাওয়ার দিনে যখন এই রাস্তা দিয়ে যাই তখন একটা আলাদাই এনার্জি ছিল, যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছিলাম। তো আজকে যেহেতু বাড়ি ফিরছি, তো আজকে কিন্তু সেই এনার্জিটা নেই, তো যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো আমরা খারাপ রাস্তা ছেড়ে ফাইনালি ভালো রাস্তায় এসে উঠলাম। তো আমাদের এখনও 120 কিলোমিটার যেতে হবে নারায়ণঘাট। তো জানি না কোথায় পৌঁছাবো, গুগল ম্যাপ তো দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে। তো দেখা যাক, মোটামুটি তবুও তোমরা ধরে রাখতে পারো আমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 10টা-11টা বেজে যেতে পারে। সামনের দিকটা দেখো বন্ধু, এই দিকটা পুরো জোনাকির মতো ঝিকমিক করছে লাইট, পুরো শহরটা। গোপ্রোতে কতটা আসছে জানি না। তো এগুলো দেখতে খুব দারুণ লাগে, মনে হবে যেন আকাশ আমাদের নিচে আর কত তারা ফুটছে দেখো। ফাইনালি আমরা এসে পৌঁছালাম মুগলিংয়ে। তো এখান থেকে আর 49 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন, আর টাইম লাগবে 1 ঘন্টা। আর ঘড়িতে এখন টাইম 8টা 41। মুগলিং বাজারটাও কিন্তু অনেকটাই বড় বড় মার্কেট, এখানেও থাকার হোটেল আছে। পুলিশ চেকিং চলছে এখানে। তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই যে দেখতে পাচ্ছ জীবনবাবু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।